প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফুসফুসের পানি আসা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন 1954 সালের ফেব্রুয়ারি মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষ ব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। স্যার, এই যে বিষয়টি নিয়ে আমাদের আজকে কথা বলার কথা, যে ফুসফুসে পানি আসা, কেন আসছে এই ফুসফুসের পানি? ফুসফুসের পানি তো অনেক কারণে আসতে পারে, অনেক কারণে। তো মেইন যে কারণ তার মধ্যে একটা হলো নিউমোনিয়া। আমাদের দেশে যেটা খুব বেশি হয়, আচ্ছা, নিউমোনিয়া হলে সেটা চিকিৎসা না হলে তখন ফুসফুসে পানি আসবে। পালমোনারি টিউবারকুলোসিস মানে যেটাকে যক্ষা বলা হয়, যক্ষা হলে সেটা ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে লাঞ্জে পানি আসবে। তারপরে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লাঞ্জে যদি ক্যান্সার হয় তাহলে হতে পারে। তারপরে আরও অনেক ফ্যাক্টরস আছে। এই তিনটে হলো মেইন আমাদের দেশে পানি আসার। আর অনেক কজ আছে যেসব কারণে পানি আসে। এই তিনটে হলো আমাদের দেশে মেইন কজ। আর কি কারণে এই ফুসফুসে পানি আসছে সেটি বোঝার কি উপায় রয়েছে? কোনো লক্ষণ প্রকাশের মাধ্যমে কি শুরুতে বোঝা যাবে? ফুসফুসে পানি আসলে বুক ব্যথা করবে, আচ্ছা, শ্বাসকষ্ট হবে, জ্বর থাকবে এবং বুকের ভিতরে খুব হেভিনেস লাগবে, মানে খুব ভারবার লাগবে। রোগী শ্বাস করতে কষ্ট হবে। এত শ্বাসকষ্ট, অনেক সময় শ্বাসকষ্ট এটা সে পানি আসলে ফুসফুসে পানি যদি বের না করে তো অনেক সময় রেসপিরেটরি ফেলিউরে পেশেন্ট মারা যেতে পারে। আচ্ছা, মানে এতটাই ঝুঁকিপূর্ণ। এটা। আচ্ছা, তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা যায় তখন আপনারা প্রাথমিকভাবে কি পরামর্শ দেন? আমরা প্রথম যে পানিটা আসছে কি কারণে আসছে আমরা সেটা ডায়াগনোসিস করি, সেটা এক্সক্লুড না। আমরা এক্সরে সিস্ট পিএবি পোস্টারেন্টাল বিয়ে করি, এক্সরে করে দেখি পানি আসছে কিনা, আবার আল্ট্রাসোনোগ্রাম করি। তারপর এগুলো করার পর আমরা যখন তখন পানি আমরা বের করি, অ্যাসপিরেশন করি। পানি অ্যাসপিরেশন করে আমরা ওটা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করে তারপর অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট দিই। আর তখন ওই যে পানিটা অ্যাসপিরেশন করে বের করে ফেলি, তাহলে শ্বাসকষ্ট হবে। আচ্ছা, তো যখন কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এবং সেই চিকিৎসা ডিপেন্ড করছে আসলে কিসের উপরে? যদি পেশেন্টের যদি নিউমোনিয়া থাকে তাহলে আমরা নিউমোনিয়ার ট্রিটমেন্ট দেব তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে। পেশেন্টের নিউমোনিয়াতে যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে সেই অ্যান্টিবায়োটিক আমি চিকিৎসা করব। আর টিউবারকুলোসিস হলে আমরা সেই টিউবারকুলোসিস অ্যান্টিটিবি ড্রাগ দেবো। অ্যান্টিটিবি সেটা অনেক লেন্দি। নিউমোনিয়ার জন্য যদি প্লুরাল ইনফেকশন হয়, লাঞ্জে পানি আসে, সেটা তো 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায় সাধারণত, ইউজুয়ালি অলমোস্ট অল কেসেস। আর কিছু হয়তো তার চেয়ে বেশি লাগে। আর যদি টিউবারকুলোসিসের জন্য হয়, অ্যান্টিটিবি দিয়ে মিনিমাম 6 মাস চিকিৎসা করতে হবে। আর যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সারের চিকিৎসা করতে হবে। আর পার্মানেন্ট ইনফেকশন যদি হয় তাহলে সেটা ওগুলো চিকিৎসা করতে হবে। মানে কি কারণে হয়েছে সেটি আগে বের করে সে কি কজ বের করে সেই কজের চিকিৎসা করতে হবে। আচ্ছা, তো নিউমোনিয়ার প্রসঙ্গেই যাই, যেহেতু এখন খুব বেশি এটি হচ্ছে এবং আসলে লাংসে পানি আসা মানেই তো আসলে ভয়ের বিষয় না, সব সময় যে খুব ভয় পেতে হবে। নিউমোনিয়াতে আসলে সাধারণত কি হয় এবং আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? নিউমোনিয়া সাধারণত বাচ্চাদের হয় বেশি, আর বয়স্কদের হয় বেশি, যাদের ইমিউনিটি খুব কম। তো নিউমোনিয়াতে প্রথম ভাইরাস ইনফেকশন হতে পারে, না হতে পারে। কিন্তু ভাইরাস ইনফেকশন হলে যখন সেকেন্ডারি ইনফেকশন হয় ব্যাকটেরিয়ার দ্বারা, আর ডাইরেক্ট ব্যাকটেরিয়া ইনফেকশন দ্বারাও নিউমোনিয়া হতে পারে। অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলোর দ্বারা নিউমোনিয়া হতে পারে। একটি শিশু যখন নিউমোনিয়া আক্রান্ত হবে তাকে দেখে কিভাবে বোঝা যাবে? মানে শুরুতেই যখন সে তার বাবা মা, খুব শ্বাসকষ্ট হবে, তার ঘন ঘন শ্বাস নেবে, বুক খুব ওঠানামা করতেছে, অনেক সিভিয়ার কেসে সায়ানোসিস হয়ে যায়, মানে নীল বর্ণ হয়ে যায় তার নাক এবং ঠোঁট নীল বর্ণ হয়ে যায়, এবং তার শ্বাসটিতে খুব চটপট করবে এবং জ্বর থাকবে, টেম্পারেচার হাই রাইজিং টেম্পারেচার থাকবে, এইসব থাকবে। কখন আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত? কখন? যখন দেখলো জ্বর আসতেছে, তারপরে শ্বাসকষ্ট হচ্ছে, তখন সাথে সাথে শ্বাসকষ্টটা শুরু হলেই আসলে দেরি করা ঠিক হবে না, সাথে যাওয়া উচিত। স্যার, নিউমোনিয়ার বিষয় একটু জানতে চাইবো যে সাধারণত কমপ্লিকেশন কি হতে পারে যদি সঠিক সময়ে যদি আমরা চিকিৎসাটা না করি? নিউমোনিয়ার কমপ্লিকেশন যদি না হয়, এক নম্বর হলো
কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, রেসপিরেটরি ফেলিউরে মারা যেতে পারে। আচ্ছা, তারপরে নিউমোনিয়ার থেকে ওই যে প্লুরাল লিপিশন হবে, লাঞ্জে পানি আসবে, তারপরে পেশেন্ট শকে যে মারা যেতে পারে। বললাম তো নিউমোনিয়ার ওই যে প্লুরাল লিপিশনের একটা ওয়ান অফ দ্য মোস্ট কজেস হলো নিউমোনিয়া, লাঞ্জে পানি আসা, পানি আসা যেটি আমাদের আজকের বিষয়, যে লাঞ্জে পানি আসা। তারপরে হেমোপটাইসিস হতে পারে। আচ্ছা, হেমোপটাইসিস মানে হেমোপটাইসিসের ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হলো নিউমোনিয়া। নিউমোনিয়ার থেকে হেমোপটাইসিস হলো কাশির সাথে রক্ত যাওয়া, কাশির সাথে রক্ত যাবে, এগুলো হবে যদি চিকিৎসা। আচ্ছা, তো আপনি আরো কিছু কজ বলেছিলেন যে ক্যান্সারের সমস্যা। হ্যাঁ, ক্যান্সার হলে টিউবারকুলোসিস হলে, তো আমরা যদি টিউবারকুলোসিসের দিকে একটু যাই, তো একজন রোগী যার টিউবারকুলোসিস হয়েছে, লাংসে পানি আসার পরে আপনাদের চিকিৎসা কি থাকে এবং সেই চিকিৎসা আপনি বলছিলেন যে 6 মাস পর্যন্ত তার ওটা থাকতে পারে, তো আসলে কিভাবে কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা সেটা হলো আমরা ওই পেশেন্টের টিউবারকুলোসিস তো আজকাল কোনো অসুখে বলে আমরা, কারণ আগে যাকে বলা হয়তো যক্ষা তার নাই রক্ষা, এখন বলে যার যক্ষা তার আছে রক্ষা। আমরা প্রথম 4 মাস 4টার অ্যান্টিটিউবার ড্রাগ আছে, রিপাম্পিসিন, ইথাম্বুটল। যক্ষা হলেই কি পানি চলে আসবে, এটা কি মানে নাকি নাও হতে পারে? না, যক্ষা হলে যে পানি আসবে এমন কোনো কথা, যক্ষা হলে যদি ট্রিটমেন্ট না করে হয় তাহলে লাঞ্জে পানি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমরা অ্যান্টিটিউবারকুলোসিস 4টা ড্রাগ দিয়ে, 4টা অ্যান্টিটিউবার ড্রাগ আছে, মেজর ড্রাগ ওটা দিয়ে প্রথম 2 মাস চিকিৎসা করি, বাকি 4 মাস চিকিৎসা করি 2টা ড্রাগ দিয়ে। এবং এটা ডোজটা নির্ভর করে, এটা অ্যাকর্ডিং টু পেশেন্টস ওয়েট, বডি ওয়েটের উপর নির্ভর করে। এবং এই ড্রাগ কমপ্লায়েন্স, ওই যে যার টিবি হলো তার টিউবারকুলোসিস সময় সবচেয়ে প্রবলেম হলো যে অনেক সময় ওই রোগী কয়েকদিন ওষুধ খাওয়ার পরে সিমটম কমে যায়, এবং সাথে সাথে হয়তো তখন ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, তখন রেসিস্টেন্স ডেভেলপ করে। এবং সেটির কারণে যখন পরবর্তীতে আবার তার একটা টিবি হওয়ার সম্ভাবনা থাকে, ওই সময়টা তো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, ওটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। তো এই জন্য আমরা বলি যে সঠিক ডোজটা সঠিক হইতে হবে, এবং তার ডিউরেশন কতদিন, 6 মাস অন্তত, মিনিমাম 6 মাস হইতে হবে। এই ডিউরেশন থেকে পেশেন্টকে ভালো করে বুঝাইতে হবে আপনাকে যে ওষুধ হয়েছে ওষুধগুলো ডেইলি খাবেন, এবং কোনো বাদ দেওয়া যাবে না। ডোজ, ডিউরেশন, এগুলা কম্বিনেশন। এই যে একটা ওষুধ দিলে, মনে করেন আপনার ডিসেন্ট্রি হলে একটা ওষুধ দিলে তো ভালো হলো, ডিসেন্ট্রি হলে একটা ওষুধ দিলে তো ভালো হলো, কিন্তু টিউবারকুলোসিস 4টা ড্রাগ প্রথম 2 মাস, এই 4টা ড্রাগ খেতে হবে, পেশেন্টকে বলতে হবে, নিয়মিত বলতে হবে। এবং অ্যান্টিটিউবার ড্রাগগুলোর অনেক সাইড এফেক্ট থাকে, পেশেন্টকে আগেই বলে দিতে হবে আপনি এই ওষুধ খেলে আপনার এই অসুবিধা হইতে পারে, থাকে আপনি কোনো ওষুধ ছাড়বেন না, অসুবিধা হলে আবার ডাক্তারের কাছে দেখা করবে, কি কি সাইড এফেক্ট বলতে হবে তাকে। অনেকে তো আবার টিবির ওষুধ নিয়ে খাওয়া শুরু করে, এডুকেশনের বিষয় আছে এখানে, খুব ভেরি ইম্পর্টেন্ট এডুকেশন। অনেকে টিউবারকুলোসিস ওষুধ নিয়ে খাওয়া শুরু করলো, এদিকে চোখ ব্লাইন্ড হয়ে গেল। আবার দেখা গেল যে অনেকের আরো সিরিয়াস, তার লিভার হেপাটাইটিস, লিভার ফেলিউর, সে যখন দেখবে যে তার কমপ্লিকেশনগুলো আসে তখন যাতে আবার ডাক্তারের কাছে চলে আসে, দেখতে হবে সেগুলো ম্যানেজমেন্ট আপনারা করে দেন। ওটা বলতে হবে তাকে যে আপনার লিভারে কি প্রবলেম হতে পারে, চোখে কি হতে পারে, কোথায় কি হতে পারে, সব বলতে হবে পেশেন্টকে। আচ্ছা, আমি একটু ওভারঅল এই যে লাংসের পানি আসা বা ফুসফুসে পানি আসার যে জটিলতা বা ঝুঁকিটা, সেটি একটু জানতে চাচ্ছি। সেটি নিয়ে যদি অনেক দিন ধরে কেউ থাকেন, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? অনেক দিন থাকলে তো প্রথম অল্প অল্প থাকলে তো বিভিন্ন জায়গায় ছড়ে যাবে তার লাঞ্জে, মাল্টিলুকোটিল লাঞ্জের বিভিন্ন জায়গায় এটা জমে থাকবে। তখন এটা ওখানে হবে কি, ওটা পাস কালেকশন হবে, পুজ হবে, লাঞ্জ অ্যাবসেস হয়ে যাবে বিভিন্ন জায়গায়, অনেকগুলো পকেটে লাঞ্জ অ্যাবসেস হয়ে যাবে, মাল্টি অ্যাবসেস হবে, অনেকগুলো পোড়া লাঞ্জে বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেটাই পরবর্তীতে পোড়া হয়ে যাবে ওখানে। আচ্ছা, এটা চিকিৎসা করা খুব আচ্ছা আচ্ছা। তো সেটি আপনারা কিভাবে ম্যানেজ করেন? সেখানে হলো সেখানে আমরা তো ওই লাঞ্জ অ্যাবসেসের যে ট্রিটমেন্ট, সেখান থেকে পুজ নিয়ে কালচার সেন্সিটিভ করি, কী কী অ্যান্টিবায়োটিক কাজ করবে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটা, এবং কতদিন কাজ করবে সেভাবে আমরা চিকিৎসা করতে। অত্যন্ত জটিল একটি অবস্থার তৈরি হয়। পরামর্শ কি থাকবে আসলে এই পর্যন্ত যাতে আমাদের রোগীদের যেতে না হয়? তার আগে বলতে হবে যে আপনি যখন জ্বর হবে, বুকটা বারবার হবে, কাশি হবে, তখন আপনি ডাক্তারের কাছে আসবেন। তো ডাক্তারের কাছে আসলে একটা সিম্পল একটা এক্সরে করলে বুঝে যাবে যে লাঞ্জে পানি আছে কি, যেটাই হোক শুরুতেই তার আলট্রাসোনোগ্রাম করলে খুব সামান্য পানি থাকলে সেটা ধরা পড়ে, এমনকি 50 cc পানি থাকলেও সেটা ধরা পড়ে।
মানে শুরুতেই যাতে সেই সমস্যাটা সমাধান করা যায় সেই ব্যবস্থাটা নিতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফুসফুসের পানি আসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনছিলাম। এর জটিলতা কি কি রয়েছে, কিভাবে এই বিষয় থেকে প্রতিরোধ করা যায় নিজেদের, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ডায়াবেটিস আসলে খুব একটা ভয়াবহ একটা বিষয়। আমরা এই সাবকন্টিনেন্টটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই একটা ফার্টাইল এরিয়া বলা যায়। এরকম চীনে তাদের একটা স্টাডি আছে 8%, মানে প্রায় 9 কোটি লোক ডায়াবেটিস আক্রান্ত। ইন্ডিয়ায় এটা রেশিওটা হলো 9%, তাদের এখানে প্রায় 8 কোটির মতো। আমাদের দেশে এই রেট আরও বেশি, 10%। আমাদেরও প্রায় 85 লাখ লোক ডায়াবেটিস এফেক্টেড। এবং এই ডায়াবেটিসের এটা হলো যত ডিউরেশন বাড়বে অথবা যদি আনকন্ট্রোল থাকে তাহলে এটা চোখকে আক্রান্ত করে সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।